নমস্কার। রাজ্যের মানুষের কল্যাণে রাজ্য সরকার কাজ করছে, আর এই মানুষের কল্যাণে আগামী 5 বছর কিভাবে সরকার চলবে তার জন্য বাজেট পেশ করা হলো। ইতিমধ্যে বাজেট নিয়ে আপনারা অনেকে আলোচনা করেছেন, অনেকে আলোচনায় অংশ নিয়েছেন। আমরা একটা ধারাবাহিকভাবে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছি এই সময়ে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিষয়। তার পাশাপাশি আমরা গতকালই বলেছি যে শিক্ষক কর্মচারীরা এখনও অভিনন্দন যাত্রা সংগঠিত করছে না। রাষ্ট্রবাদী সংগঠন বলে যারা দাবি করেন তারাও মাঠে নেমে সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তারা তাদের কর্মসূচি সংগঠিত করছে না। কেন? আজ আমরা বলছি, যারা বিজেপির নেতৃত্ব যারা আছেন তারাও বলছেন যে এই সময়ের মধ্যে তারাই সরকারকে অভিনন্দন জানিয়ে কর্মসূচি সংগঠিত করতে পেরেছে বা করেছে। আজ বিজেপির বিভিন্ন স্তরে মণ্ডল নেতৃত্ব বা মণ্ডলের উদ্যোগে কর্মসূচি সংগঠিত হয় সরকারকে অভিনন্দন জানিয়ে। কার্যত বাজেট অধিবেশনের পর এই প্রথম কোনো অভিনন্দন যাত্রা শাসক শিবিরের পক্ষ থেকে সংগঠিত করা হলো। আজ গোটা রাজ্যে এই কর্মসূচির বেশ কয়েকটি অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো আর অনেক জায়গার এই কর্মসূচি রয়েছে, সবকটি জায়গার কর্মসূচি তুলে ধরা সম্ভব হচ্ছে না। আমরা বিশ্বাস করি বিজেপির প্রত্যেক মণ্ডল আজ অভিনন্দন যাত্রা সংগঠিত করে কার্যত সরকারের বার্তা, বাজেটের বার্তা, বিকশিত ত্রিপুরার বাজেটের বার্তা তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিংবা উদ্যোগ নিয়েছেন। কতটা সফল হয়েছেন বা সফল হবেন সেটা তারা মূল্যায়ন করবেন। আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। রাজ্যে শিক্ষক কর্মচারীরা কি এখনও তাদের রাগ ভাঙাতে পারেনি বা রাগ ভাঙেনি? এখনও কি শিক্ষক কর্মচারীরা ঘোষণা করে বসে আছেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এই সময়ের মধ্যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য যে মাত্র 3% ডিএডিআর ঘোষণা করা হলো শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য, তা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় আপনারা অনেকেই ইতিমধ্যে আলোচনা করেছেন। আজ আমরা একটু ভিন্নভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আজ বিজেপির তরফে অভিনন্দন যাত্রা কর্মসূচি সংগঠিত হয়, যে কর্মসূচি থেকে এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিজেপির সমস্ত স্তরের কার্যকর্তারা মাঠে নেমে কার্যত বার্তা দিয়েছেন। যে বার্তা রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন যারা একেবারে অতীব শাসক দলের ঘনিষ্ঠ বলে দাবি করেন, রাষ্ট্রবাদী বলে দাবি করেন, সংঘ, মঞ্চ বা উজ্জয়ন্ত মার্কেটের ফেডারেশন যারা একেবারে বিজেপির ঘনিষ্ঠ, বিজেপির প্রাণ বলে তারা দাবি করেন, রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ থাকেন, সরকার রাষ্ট্রবাদী সরকার তাদের দাবি দেওয়া নিয়ে ভাবছে, দাবি দেওয়া পূরণ করবে বলে যারা মাইকে ভাষণ দেন, তাদের অবস্থানটা কি? সত্যি সত্যি তারা রাগ করে বসে রয়েছেন? তারা বুঝিয়ে দেবেন ডাক্তার মানিক সাহার সরকার 3% দিয়ে দিয়েছে, সুতরাং তাদের পোষেনি, তারা এই সময় কোনো অভিনন্দন যাত্রা কর্মসূচি সংগঠিত করে অভিনন্দন জানাতে পারবে না, তারা চাপে আছে। নিশ্চয়ই তাই। শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আমার কথাগুলো শুনছেন, অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আপনারা অনেকেই বলবেন যে হ্যাঁ, এই সময় শুধু বকেয়া 20% ডিআরই শুধু নয়, এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের 7ম বেতন কমিশনের সুপারিশের সবকটি বিষয় মিটিয়ে দেওয়ার জোরালো দাবি ছিল। এই জোরালো দাবির প্রেক্ষিতে এই সময়ের মধ্যে রাজ্যে যখন পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে থাকা সর্বশেষ বাজেট পেশ করা হলো, আগামী বছর ষোড়শ অর্থ কমিশন লাগু হবে, ঠিক তার আগের বছর যদি শিক্ষক কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া না হয়, তাহলে পরবর্তী অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনে সে টাকা কমিটেড হবে না। আর সেই টাকা কমিটেড না হওয়া মানে আগামী 5 বছর এ রাজ্যে যারা শিক্ষক কর্মচারীরা আছেন, যে বঞ্চনা জিয়ে রেখেছে সরকার, কিংবা এই বঞ্চনা সহই তাদের পরবর্তী অর্থ কমিশনে যেতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে ধরে নেওয়া যাক 20% ডিআর ব্যবধান রয়েছে, তা থাকবে। যদি অক্টোবর 31-এর মধ্যে এই বকেয়া মিটিয়ে দেওয়া না হয়, তাহলে পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে সে টাকা দেবে না বলে শিক্ষক কর্মচারী নেতৃত্বের দাবি। যে বামফ্রন্ট সরকারের সময়ের কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলা হয়েছিল, ঠিক সেই সময় রাজ্যের বিভিন্ন শ্রেণীর কর্মচারী সংগঠন বলতে পারেন, আজ যারা বিজেপির অতি ঘনিষ্ঠ, তারা বলতেন যে সে সময় রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সে টাকা দেয়নি। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলবো এই গুসা রাজ্যের শিক্ষকরা নয়, রাজ্যের সাধারণ জনগণের এখন আর গুসা হয় না। গুসা থাকলে সেটা শাসক দল তথা শুধুমাত্র একজনেরই আছে। আজকের সার্বিক যে নিউজ দেখলাম তাতে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।
আজ বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক অশোক মিত্র দুজনেই বিধানসভার অধিবেশনে কথা বলেছিলেন রাজ্যের শিক্ষক কর্মচারী সহ অনিয়মিত কর্মচারী, অবসরপ্রাপ্ত তাদের কথা, সর্বশিক্ষা অর্থাৎ বর্তমান সমগ্র শিক্ষা তাদের কথা বলেছেন। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার, আপনি ঠিক ঠিক এটা ঠিক কথা বলছেন। কারণ আগে যেটা ধারণা করেন এটা একদিন পরে দুদিন পরে এটাই বাস্তবে পরিণত হয়, এটাই সঠিক। কারণ আপনাদের যেটা সন্দেহমূলক হয় এটাও পরের দিন কিন্তু সত্য। যে কথাটা এটা আশ্চর্যজনক কালকে বলছি যে প্রশ্নটা দিয়ে দিয়েছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। সুতরাং বলবো স্যার এখানে ধন্যবাদ কিছুই হবে না। 26-এ যেটা 26 থেকে যেটা এটাও হবে না। শুধু নিজস্ব চিন্তাধারা ছাড়া এখানে কিছুই হবে না। আপনারা লাইভ অনুষ্ঠান করবেন, আমরা গ্রাহক আছে আপনাদের, আমরা কথা বলবো। এটা সমাধান কি হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু কথা বলার যে লাইন করে দিয়েছেন আমরা কথাই বলবো স্যার, এটাই আর কি। আজ বিধায়ক অশোক মিত্র এবং গোপাল চন্দ্র রায় দুজনেই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথা বলেছেন। বলা যেতে পারে বিধায়ক গোপাল চন্দ্র রায় কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য যে পাওনার কথা বলা হয় তা মিটিয়ে দিক সরকার, দাবি উত্থাপন করা হয়েছে। এবং তাদের আরও বক্তব্য, দুজনেরই বক্তব্য, রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সকল অংশের কর্মচারীদের জন্য যে দাবি উত্থাপন করা হয়, যে বক্তব্য উপস্থাপন করা হয়, সেই বক্তব্যগুলো বোধহয় এ সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী নেতৃত্ব বলছেন। বকেয়া ডিএডিআরের কথাই শুধু নয়, যারা এসএসের শিক্ষক কর্মচারীরা আছেন, ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছিল। তামিলনাড়ু সরকারও এমন একটি মামলার ক্ষেত্রে এসএলপি করেছিল, পরবর্তী সময়ে সেই এসএলপি প্রত্যাহার করে নেওয়া হয়। আজ বিধায়ক অশোক মিত্র সেই দাবি রাজ্য সরকারের উদ্দেশ্যে রেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রেখেছেন বিধানসভায়, যে রাজ্য সরকারের জন্য যে এসএলপি করেছে তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। তার ত্রিপুরা উচ্চ আদালত যে রায় দিয়েছে, ইতিবাচক রায় দিয়েছে রাজ্যের এসএসের জন্য, সেই রায় যেন কার্যকর করা হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হয়তো সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথা অনেকে বলবেন যে না, এই কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো বিধানসভার ভেতরে যেমন বলা হয় এবং বিধানসভার বাইরেও বলা হয়। অনেকে বলবেন রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সকল অংশের কথা বলে রাজ্য বিধানসভায় কার্যত এই সময়ের মধ্যে বিরোধী বিধায়ক যারা আছেন, বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক গোপাল চন্দ্র রায়, অশোক মিত্র, রামু দাস, নয়ন সরকার, বলতে পারেন সুদীপ রায় বর্মনরা রীতিমতো সরব হয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি স্যার আমরা কর্মচারীরা তো শুধু আগে আসলো কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যে বঞ্চনা, এখনো সেটাই কেন্দ্রে দেয় না, রাস্তা দিতে পারে না। কত রাজ্য সরকারের দেওয়ার মনে হচ্ছে কেন্দ্রের বঞ্চনা থেকে পাচ্ছি না, না তো দেওয়ার কোনো মালিক নেই, কারণ রাজ্যে কেন্দ্রটা একই। এখন খাবার দেবেন, তাহলে তো বলতে হলো কেন্দ্রে দিতেও না, রাজ্যে পাচ্ছেন না, কিন্তু রাজ্যের কেন্দ্রে একই আছে। যারা চিঠি দিবেন তাই আসবেন, যেমন বন্যা হয়েছে, অনেক টাকা এসেছে, মুখ হয়েছে, এসেছে, সবাই দিচ্ছে, কে পাচ্ছে কে পাচ্ছে না, যত তারা ছাড়া কেউ জানা, ভগবানও জানা, ভগবানের তুলবে আপনি, ভগবান এখন মাঠে থাকে না, তারা মাঠে যারা থাকে তারাই জানা আর কি, কে পাচ্ছে কে খাচ্ছে, টাকা তার টাকাটা ভগবান জানে না। বলতে 10 পয়সা দিল সাধুবাদ করতে হবে, টাকা দিয়ে একটা খুশি রাখতে করতে হবে, তাহলে সমুদ্র
কিছু আসতে হবে। তো বলছি নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার কথা কি লাইভে শোনা যাচ্ছে? কথা বলুন, হ্যালো, কথা বলুন। হ্যাঁ, স্পিকার একজন স্পিকার। এখন যেন সবাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে আমি এটাই প্রশ্ন করতে চাই, আমাদের যে ত্রিপুরা রাজ্যে রেগুলার কর্মচারীদের সঙ্গে আমরা সমান কাজ করে চলছি। আপনার ইলেকশনের কাজে ক্ষেত্রেও সরকারি জনসংখ্যার কাজের ক্ষেত্রেও সব কিছুতেই আমরা সমান কাজ করে চলছি। কিন্তু এখানে 3% দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কিছু দেওয়া হয়নি। এটা কি আমরা তাহলে সব কাজের সমাবেদন, এটা যে সরকারের যে পরিচালনা কোথায়? আর আজকে বিধানসভায় এই আমাদের মন্ত্রী রতনলাল নাথ আপনার মাধ্যম থেকে এই প্রশ্ন করতে চাই যে উনি আমাদের বিরোধী দলনেতা বীরেন্দ্র চৌধুরীকে ডাক নিয়ে কথা বলছে, কি এই পবিত্র বিধানসভায় এই কথাই বলতে পারে? ধন্যবাদ। আমরা শিক্ষক কর্মচারীদের কথাগুলো বলছি। আজ বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং অশোক মিত্র দুজনে দারুণভাবে রাজ্যে শিক্ষক কর্মচারীদের কথাগুলো বিধানসভার অভ্যন্তরে অর্থাৎ বিধানসভার অধিবেশনে তুলে ধরেছেন। দুজনের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, এ রাজ্যে শিক্ষক কর্মচারী যারা যা চাইছেন বা যা বক্তব্য সরকার তা দিচ্ছে না। নমস্কার, কে বলছেন? আমি প্রথম থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে বিরোধী শিক্ষক কর্মচারীরা ঘোষণা করেছে জনগণমুখী বাজেট পেশ করতে আমাদের বাংলাদেশ পার্টি। 5 বছরে কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছরে তৃণমূল গভর্নমেন্ট কোনদিন কি এমন ঘোষণা করেছে জনগণমুখী বাজেট? ওই সমস্ত শিক্ষক কর্মচারীরা লজ্জা করে না যখন হাত পেতে 5% দিয়ে যখন টাকাটা নেবে তখন লজ্জা লাগবে? ওরা হাতে টাকা নেবে। ওই সমস্ত কংগ্রেস দালালদের উদ্দেশ্যে আপনার নিউজের মাধ্যমে করতে চায় উত্তর টাকা দরকার। যে বিজেপি গভর্নমেন্ট এত জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে তাদের এই বাজেটকে স্বাগতম জানানোর জন্য লজ্জায় সে সিপিএম, সে কংগ্রেসে। তাদের লজ্জা মানসিক বোধ বলতে কিছু নেই। না 5 বছর কংগ্রেস গভর্নমেন্ট, না জীবনের সিপিএম গভর্নমেন্ট যা করেনি তা আমাদের ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট তারপর পরে দেখিয়েছে, আরো করে দেখে নেবে। আপনাদের নিউজ চ্যানেলে আমরা একমাত্র আমাদের বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে কেবল সেই বিজেপি গভর্নমেন্ট সে করতে আপনি ছাত্রদের আচরণ করেন। একবার আলোচনা করে দেখুন 5 বছরের গভর্নমেন্ট, 25 বছরের তৃণমূল গভর্নমেন্ট ত্রিপুরায় জনসাধারণের জন্য কি করেছে শুধু একবার এই আলোচনা করুন একবার। দাদা, আপনারা একজন মানুষের করোনার কথা বলুন না। আপনি তো সাংবাদিক, সংবাদ ভারতবর্ষের 4র্থ স্তম্ভ, লিখে নিয়ে আলোচনা করুন না। কেন অযথা বিরোধী দল রাজ্য সরকারের জনকল্যাণমুখী বাজেট নিয়ে ঘোষণা করছে, রাগ করছে, উন্নয়ন করছে? তাদেরকে লজ্জা বলতে কিছু নেই? তারা হাত পেতে টাকা নেবে না? বুদ্ধি তাদের বিষয় রাগ হয়, তারা দিয়ে না নিলে পারে করে হয়েছে যে এত পার্সেন্ট দিয়ে বিজেপি গভর্নমেন্ট বলে
তোমরা চিনে তারা চিনে ফেলে যা। আপনাদের রিকোয়েস্ট করবো, আমরা নিউজ চ্যানেলে বাংলাদেশ করে অনেক সময় বিজেপি গভর্নমেন্ট জনকল্যাণমন্ত্রী যেসব বাজেট পেশ করে সব কথা সকল দিকের উদ্দেশ্য হয়ে সামনে রেখে এই কিছু আলোচনা করুন। আপনার মধ্যে দেখুন 5 বছরের কংগ্রেস গভর্নমেন্টে কতজন কংগ্রেস শহীদ মারা হয়েছে, আর সিপিএম গভর্নমেন্টে কত বছর কংগ্রেস মারা গিয়েছে। একবারে ব্যাপারে আলোচনা করুন। আমরা তো জানি সামনে হচ্ছে 4th স্তম্ভ, এটা তো ডেলি নিউজ চ্যানেল মতো হয়ে যাচ্ছে। আমি তো রিসেস করে পড়তে একটা পত্রিকা শিবিরের বা কংগ্রেসের কাজ হচ্ছে। আপনাকে তো হাত জোর করে অনুরোধ করছি, কোন এক সময় গভর্নমেন্ট ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট যা করছে তা নিয়ে একটু আলোচনা করুন। তারা কি করেছে আর ভারতীয় জনতা পার্টি কি করছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন।
আসলে আজকে বিধানসভায় যা হলো, এটা যে একটা অভূতপূর্ব, নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। নমস্কার, কে বলছেন? আজকে এই সপ্তম অধিবেশনে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন 2025-26 নমস্কার, কে ইংরাজি বলছেন? বাজেট গত শুক্রবার। হ্যাঁ, বল। ওরা কি সবাই করবে? ওনাদের লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আজকে বিরোধীরা একটা মানে কেজারি বেঞ্চে একটা লোক কর্মচারী নিয়ে কোন কথা বলছি, দুইজন বলেছি লজ্জা থাকা দরকার। এই সদস্য দিয়ে নিয়ে ওনারা কর্মচারীরা, আমার তো মনে হয় না এগুলি সবাই বিজেপির, বাধ্য হয়ে বেরিয়ে আসছে। লজ্জা পাওয়ার দরকার। আর আজকে যে রতন বাবু যে নাটকটা করলো হয়েছে মেলার মানে ঢুকিয়ে দেবে, এই প্রসেসটি করবে। আরো যে পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী মানিক শাহ, উনি সাথে বসে একটা বারো ওনাকে বললো না এগুলো কি বলছেন। মেলার মাঠে ঢুকিয়ে দিলে কি বলবো, একটা বড় মিনিস্টার এই বলো এইগুলো বলতে পারে উনি, বলতে পারে এইগুলো। আমি তো বলবো মানিক শাহ এটা আমি বলবো। এর আগে একদম বলেছি কথাটা। আসলে আজ প্রথম যে আমি বিরোধী দল নেতা, বাজেট নিয়ে আলোচনা বিরোধী দল নেতাকে শুরু করতে হয়। নমস্কার, কে এবং বলছেন? আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য, হ্যালো, নমস্কার, আমি প্রথমত ধন্যবাদ জানাই। আমি বলতে চাই এই মন্ত্রী এমএলএদের বেতন বাড়িয়েছে 2 লাখ টাকা, আর অন্য কর্মচারী বেতন কিছু চিন্তা করছে না। কি একটা সরকার এসেছে এই সরকারটা কর্মচারীদের সাথে হাত করবে। আমরা এপ্রিল মাস পর্যন্ত দেখবো, তারপরে আমরা আগামী প্রথম সপ্তাহে আন্দোলনে নামতে বাধ্য এই সরকারের জন্য। আচ্ছা, আসলে কি একটা সরকার চলছে, ওদের নিজেদের বেতন দাবি নিয়েছে, আর অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে ওদের কোনো চিন্তা ভাবনা নেই। আর আন্দোলন আগে আসার করে দিল ওদেরকে নিয়মিত করা হবে। কেন, কি বুঝছিল অনেক কর্মচারীদের? রাজ্যের কি সরকার চলছে? মুখ্যমন্ত্রীর নীরব, মুখ্যমন্ত্রী পর্যন্ত কথা বলছে না, কি বলছে আমি তা বল।
পর্যন্ত নিয়মিত কর্মচারীদের ব্যাপারে কথা বলি না। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে কর্মচারীরা কিভাবে খুশি থাকবে? তাদের ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। প্রথমত সবচেয়ে যে পুরো মিথ্যা সেটা হলো যে প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার আসার প্রথম যে বাজেট হবে সেটার মধ্যেই প্রথম অধিবেশনটা সপ্তম কমিশনকে দিয়ে, এটা দেওয়া হলোই না। তারপর রয়েছে ২৩ বলছিল একদম সমস্ত আইন কানুন মেনে তাদেরকে রেগুলার করা হবে, সেটাও হলো না। তারপর বলেছিল যে কোনো ফিক্সডের কোনো কর্মচারী নিয়োগ করা হবে না, তাদেরকে প্রত্যেকটা ট্রেনের মাধ্যমে স্পেশালি যাদের চাকরি হয় সবাইকে রেগুলার করে দেওয়া হবে। চাকরি প্রথমে বই তাদেরকে কোনো কিছু করা হলো না। তারপরে আমাদের নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে একদম নিম্ন দিয়ে আমাদের ত্রিপুরা দিয়ে দেওয়া হয়। তো কিভাবে তারা খুশি থাকবে? তো অ্যাকচুয়ালি আমাদের যে ভারতীয় জনতা পার্টি এটা সমস্ত যে সবটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তো এরকম আর কতদিন চলবে? তো এরকম যদি মানুষ খুব বিশ্বাস করে আমাদের বর্তমান সরকার ভোট দিয়েছে না, তারা সবসময় তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় যে ২০৩০ সম্পর্কে কি হবে, তারা সঙ্গে সঙ্গে বলে যে এটা তৈরি করেছে সিপিআইএম। সিপিএম তৈরি করেছে, ঠিক আছে, তাহলে তারা যখন বলেছিল যে সরকার আসার মাত্রই তাদেরকে সমস্ত কিছু আইন মেনে তাদেরকে স্থায়ী সমাধান করবে, তো ওই বিষয়টি হচ্ছে না। তো এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে সরকারে দেখেও কি হবে? তো এটাই বলার ছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার। নমস্কার, বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকের যে ছবি এসেছে, কারণ কর্মচারীদেরকে খুশি করার ইচ্ছা বিজেপি সরকারের, কারণ কমিশনের নাম দিয়ে ভোট ক্রয় করেছে এবং দিয়ে অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা থেকে শুরু করে সব কাজে তারা কর্মচারীদের আওতা দিয়েছে। এবং সর্বোপরি এই যে পাড়ায় পাড়ায় মহিলারা রেগার কাজ করে, সেটা নিয়েও ওরা মানে কি বলবো, এটার বাসা নেই। আজকে রেগার কাজ নেই, মানুষ হাহাকার করছে। ১৭ মাস মানুষের হাতে পয়সা নেই, কাজেই নিজেরা কীর্তন করবে, নিজেরাই আনন্দ করবে। এটাই আমার নমস্কার। নমস্কার, কে বলছেন? বলছিলাম যে আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছেন বিধানসভার যে ব্যাপার। বলতে হয় বিধানসভায় কি ধরনের আচরণ চলছে, সারা পৃথিবীর মানুষ কি তার থেকে ভালো বলবে না কি বলবে? ওরা পড়াশোনা কোন কলেজ থেকে পড়ে এসছে, বিশেষ করে নতুন আমরা মাধ্যমে জিজ্ঞেস করতে হয় কোন কলেজ থেকে পড়াশোনা করেছে এবং ওনার শিক্ষক ওনার যে শিক্ষক, সেই শিক্ষক ওনার ব্যবহারে কি সন্তুষ্ট? আর ওনার যে ছেলে শুনলাম ডাক্তার হয়েছে, ওনার ছেলে কি সন্তুষ্ট? এই দুটা জিনিস আমরা জানতে চাইছিলাম। যদি দয়া করে উনি আপনার চ্যানেলে জানান, ওনার ছেলে জানান, আমরা খুশি হব। এই ধরনের ব্যবহার বিধানসভায় করা উচিত। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো আশা পুতুল হয়ে বসে আছেন, এই ধরনের ব্যবহারগুলি যারা করেন, মাননীয় অধ্যক্ষ কি করেন, অধ্যক্ষ কি সুষ্ঠুভাবে বিধানসভা
পরিচালনা করা অধ্যক্ষের কাজ। অধ্যক্ষ মহাশয় কি করেছে, উনি একটা বিবৃতি দিয়ে বলে দেব যে আপনার চ্যানেলে যারা যারা বলেছে এইসব কথা তাদের বলা সঠিক নয়, আর বিধানসভায় যেটি ঘটনা করেছে এরকম ধরনের মন্ত্রী করা উচিত। যদি অধ্যক্ষ সে কথা বলে দেয় তাহলেও আমরা বলতে পারবো বিজেপি কেমন তার কি। দ্বিতীয়ত কথা হলো, ওরা তো ওদের নিজের বেতন বাড়িয়ে নিল। আজকে দেখলাম কেন্দ্রীয় গভর্নমেন্ট সংসদে দেখলাম লোকসভা এবং কি করে তাদের বেতন কি হারে বাড়ানো। আপনারা নিশ্চয়ই আমরা একটা চ্যানেলে দেখেছি ওরাও নিজের বেতন এক হারে ভালো পরিমাণে ওরা দিয়ে নিল। তখন যখন দরকার তখন বাড়িয়ে নিচ্ছে। আর ভারতবর্ষের খাওয়া মানুষগুলোর জন্য কি ওরাই জানবো, আর ভারতবর্ষে খেটে খাওয়ার মানুষরাই জানবো। আর আমাদের কর্মচারী মহল, কর্মচারী মহল কিন্তু বিজেপি গভর্নমেন্টকে খুব আশা করে নিয়েছিল, কারণ সপ্তম কমিশন কেন্দ্রীয় হারে পেয়ে যাবে। দেখা গেল যে সপ্তম কমিশনের মধ্যে দিয়ে ওরা প্রচারে নিজেদেরকে সপ্তম বেতন কমিশন দিয়ে দিচ্ছে। আর ওরা নির্বাচনের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের ধারে কাজে ওরা নেই। তো এইগুলি যে ত্রিপুরার যে করতে আছে, আমার মনে হয় ত্রিপুরার জনসাধারণকে বোকা ভেবেই ওরা করছে। কারণ ত্রিপুরার যে জনসাধারণ কি ধরনের বোকা সেটা কিন্তু আর বোঝার অপেক্ষা থাকে না। তারা মানে পবিত্র বিধানসভায় বসে বাক্যবান করছেন, এই কথাও কিন্তু বিজেপি আমল করার জন্য তাদের হাঁটানাতে কিনা আমাদের সন্দেহান। ওরা ডাবল ইঞ্জিনের সরকার বলছে, ওদের মতন অডাবল ইঞ্জিন সরকার পদ্ধতি রয়েছে মানুষ আর কোন সময় দেখেছে কিনা সন্দেহান। আর ওরা বলছে জনসমক্ষের কিভাবে জনসমক্ষের বাজেট হয়। ত্রিপুরায় একটা যদি লাইফ টাইম দিয়ে আগরতলা শহরকে ডিজিটাল করতে পারে, পুরান করার ক্ষমতা নেই, সেটা হবে ডিজিটালের সরকার এবং জনসমক্ষের কাজে। দ্বিতীয় নম্বর, যে অফিসটি ত্রিপুরায় যে তৈরি হয়েছে সবগুলি অফিস তৈরি করে গিয়েছিল। তারপরে হাট, বাজার, স্কুল, কলেজ ওদের কিন্তু এখনো শেয়ার করে চড়ায়নি। ওরা 7 বছর এসেছে এইগুলি করার জন্য। তারপরে বড় বড় কথা বলছে, দূরের মেয়ের পরে বড় বলা। ওদের মধ্যে দেখা গেল প্রত্যেকটি এলাকাতে আমরা নতুন একটা কাটবেন না। আপনার জেলে বহুত ভদ্রলোক এসে কথা বলে প্রত্যেকটি এলাকার মধ্যে দেখুন 4-5 জন করে কি পরিমাণ টাকা লুট করে ওরা অর্থ ডাবল করে নিয়েছে, 3 ডাবল যেমন ভাগ করে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন, কথা বলুন। হোয়াটসঅ্যাপটা একটু চেক করুক কোন আবার। হোয়াটসঅ্যাপটা চেক করুক। আমরা দেখছি বিভাগ মানে যারা পানাগুড়ের নেতারা সপ্তম কমিশন বলেই আমাদের একটা যেমন যেমন এখানে 0.32 বাড়িয়ে দিয়ে তারা বলতে সপ্তম বেতন কমিশন বেরিয়েছে। বিভিন্ন ভাতাগুলি এখনো পর্যন্ত অন্তরা রয়ে গেছে। বিধানসভার মধ্যে আমরা দেখছি তাদের অঙ্গভঙ্গি মিলে সারাদিন রয়েছে মানুষদের। তারা এক সময় কিন্তু এগুলি তাদেরকে রেখেই গেছে, এটা তাদের মনে রাখা উচিত।
এটাই তাদের মনে রাখা উচিত। নমস্কার। শুধু আজকে আমরা বামপন্থীরা নমস্কার, কে বলছেন? বিরোধী দলে আছি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। পোশাক মানে শিক্ষক বিরোধী দলে আছি যে আমরা এসে নয়, একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল দীর্ঘ 35 বছর, কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, 11 জন বা একটু বেশি, বিরোধী দলের নেতা তিনি কম করে 1 ঘন্টা কথা বলেন। কারণ বাজেট তো বলা হয় হাউসিস অফ দি অপোজিশন। সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে, কে তুলবে? ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না, আর ভুল আড়াল করতে চেষ্টা করবে। এতে রাজ্যেরই ক্ষতি, গণতন্ত্রেরই দুর্বলতা সূচিত হয়। কাজেই এই জন্যই সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়, এটা প্রশ্নাতীত। কিন্তু দেখা গেল আজকে আমি কথা, স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন, যে যুক্তি ত্রিপুরাজের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য, এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি, এটা অন্য দল যদি সরকারে থাকে, আমরা যদি থাকি, আমরা একটা বছরে সব করে ফেলব, সম্ভব না। কিন্তু তার মধ্যেই যে নমস্কার, কে বলছেন? ম্যাক্সিমাম পসিবল কি কথা বলুন। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ বলছি স্যার। নমস্কার দাদা। হ্যালো, হ্যাঁ কথা বলুন। বলছিলাম যে কর্মচারীদের 3% দিয়ে দিয়েছে, ইয়ার আগে 5 করে 10% দিয়ে দিয়েছে, তবুও তারা খুশি না। কারণ দেখুন, কর্মচারীরা যাতে কিছু দেখ সরকার, আমি একটা ব্যক্তিগত হিসেবে বলতে চাই যে 100-র মধ্যে 80% কর্মচারী সরকারের দিলেও সরকারকে নিয়ে ওরা বিরোধিতা করে। এই জন্য ওদেরকে এটা দিয়ে না দিয়ে বেকারদেরকে নিয়োগ করলে এতে ভালো হবে। কারণ কি ওরা 50,000 টাকা বা 60,000 টাকা না ভালো ওরা চলতে পারবে। আর যারা 10,000 টাকার নিচে বেতন পায় তাদের বেতন বাড়ালে সরকারের প্রতি তারা শ্রদ্ধা বা তারা সরকারকে কোটি কোটি ধন্যবাদ জানাবে। যেমন মনে করুন যে জল জীবন মিশনে কোটি কোটি টাকা খরচ করে সরকারে, যারা পরিষেবা দেয় পাম্প ওয়াটার, ওদের ব্যাপারে তো সরকারও কিছু বলে না, আপনারাও কিছু বলেন না। 3 বার দিয়ে দিয়েছে, কিন্তু ওরা ডেইলি 365 দিন কাজ করে, ওদের বেতন ভাতা বৃদ্ধি হতে আমরা দেখি না। কারণ কি, রেগুলার কর্মচারী তারা 40,000 50,000 টাকা পায়, তাদের বেতনে বৃদ্ধি হতে দেখি। মাসে কাজ করে 20 দিন 23 দিন, ওরা সুবিচারী সবকিছু ফেসিলিটি আছে। তারা জীবনে রিস্ক নিয়ে, কারেন্টের রিস্ক নিয়ে ওরা মানুষকে পরিষেবা দেয়। ওদের ব্যাপারে সরকার কোনো চিন্তা করছে না। আমি মনে করি সরকারকে অধিবেশনে যে দলীয় কল্যাণ জীবন, এই যে খরা চলছে, এই খরা মৌসুমে যে অপরাধ যে কাজ করছে তাদেরকে বেতন সবার আগে বাড়ানো দরকার। যে ডেইলি তারা যে কাজ করে, ওদের সরকারি নিয়মে ধরা আছে 4 ঘন্টা, ওরা কাজ করে 7 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু সেই হিসাবে তারা যে বেতন পায়, এই বেতন প্রথম থেকে 7,000 7,000 বা কিছুই না। ওদের বেতন 15 থেকে 20,000 টাকা হওয়ার দরকার কম পক্ষে।
যারা গ্রুপ ডি কর্মচারী বা তারা গ্রুপ ডি কর্মচারী সেগুলো বেশি কাজ করে, গ্রুপ ডি কর্মচারী যদি পেতে পারে 30,000-40,000 টাকা, তারা কি 20,000 টাকাও কি পেতে পারে না? তাদের ব্যাপারে আপনার একটু বলুন সরকারকে অধিবেশনে কিছু করতে। বর্তমান যদি জিনিসপত্রের যে দাম বেড়েছে, ওদের বেতন যদি বৃদ্ধি না করা হয় তবে কমসে কম 18-20,000 টাকা সমগ্র সংবেতন, ওরা কিভাবে চলবে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন না, কর্মচারীরা না নিয়ে যে কর্মচারীরা না নিয়ে কি করে অফিস চালাবে? কি করে অফিস চালাবে? অফিস চালানো গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ এ হোক, এ হোক, পারবে না, চালাতে পারবে না, কোনোদিনও পারবে না। আর উনি যে বলছেন যে কি একটা সব কর্মচারীরা না। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম কর্মচারীরা ঘোষা করার ফলে বিজেপি দলটাই রাস্তায় নেমে গেল ধন্যবাদ যাত্রায়। কর্মচারীরা নামে তার জন্য কি করতে হবে? বিজেপির দলটাই নেমে গেল রাস্তায়। আর এদিকে বিধানসভাতে বিরোধীরা কর্মচারীদের নিয়ে কথা বলেছে। তো ঘটনা যাই হোক, আমি বিধানসভার সরাসরি অনুষ্ঠানটা দেখেছি আপনাদের চ্যানেলে। তো জিতেন বাবু বলার সময় জানি ওনার নাম উত্তর দিকে মোহনপুরের বিধায়ক, অনেকে অনেক রকম ভাষা ব্যবহার করে ওনার প্রতি, কি মাতা কি মাতা। তো উনি শুধু ওনাকে ডিস্টার্ব করছিলেন। মুখ্যমন্ত্রী কিন্তু হাত দিয়ে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সরাসরি দেখছি, হাত দিয়ে চেষ্টা করেছেন ওনাকে থামানোর জন্য। উনি থামেননি, উনি গর্বের সঙ্গে বলে যাচ্ছেন। লাস্ট টাইমে কি বললেন? হাত নিয়ে কথা বললেন। তো যদি হয় একটা বিধানসভার মধ্যে, এর আগে দেখেছি গঙ্গা জল ছিটিয়েছিল, অন্য ছবি দেখছিল বসে বসে। এদের কালচার, রতন বাবু বলুন আর সেই বাবু বলুন, সবাই একই গোয়ালের শিষ্য। এরা কি বলবে? ওই প্রতিশ্রুতি দেওয়ার সময় দিয়ে দেবে, কিন্তু পালন করবে কোথায়? আরে বাবু, তুমি তো কাজ করেছো, ফলটা তুমি ভোগ করবে না? তুমি প্রতিশ্রুতি দিয়েছো কেন? ভীষণ ডকুমেন্ট দিয়েছিলে কেন? সেই কথাটাই বলতে চেষ্টা করেছিলেন। ফার্স্ট ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই আপনি কর্মচারী ফার্স্ট ক্যাবিনেটের সিদ্ধান্ত আজ পর্যন্ত দেওয়া হয়েছে। মেডিকেল তো কি বলে, আরো দিয়ে এখনো 20% বাকি। ওখানে দোকানে গিয়ে বসলে সবাই আলোচনা, গতকালকে বলছিলাম 18তে কি কর্মচারীরা ভোটের লাইনে দাঁড়িয়ে বলেছিল চলো কোথায়, ওই যে ভীষণ ডকুমেন্ট আজকে দেখেন। তো জুমলামাছি না করে বিধানসভাটা অন্তত সুন্দর পরিবেশে রাখতে চেষ্টা করি। একটা বিরোধী দলের নেতা কথা বলবে, অনেক সময় পাবে তো। একটা ক্যাবিনেট মিনিস্টারের সমান মর্যাদা হয়ে যাবে তো। আমাদের মুখ্যমন্ত্রী আমি যথেষ্ট সহানুভূতিশীল মনে করি, কিন্তু উনি সহানুভূতিশীল না। উনি চেষ্টা করেছেন, উনি ওঠে দাঁড়িয়ে বলেন বসুন হয়নি। আর এদিকে স্পিকার বিষ্ণু সেন কি বলে,
আপনাদের মাধ্যমে আমরা আপনারা গন্তব্যে যথেষ্ট স্তম্ভ আপনাদের চোখেই আমরা দেখি। হয়তো এই বিষয়গুলো নিয়ে যারা শিক্ষক কর্মচারীরা আছেন তারাও চর্চা করছেন, তারাও বিষয়গুলো নিয়ে ভাবছেন। তাদের যে অফিস রয়েছে, রাজ্য অফিস রয়েছে বা জেলা অফিস রয়েছে, মহকুমা অফিস রয়েছে, বিভিন্ন ইউনিট রয়েছে, সবটি অফিসের দরজা খুললেও কর্মচারীদের, শিক্ষক কর্মচারীদের উচ্ছ্বাস নেই। কেন? তারা যারা বর্তমানে বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি করে প্রচার করছেন, তারা না পারেন কেন্দ্র বঞ্চনার কথা বলতে, না পারেন ডাবল ইঞ্জিনের প্রশংসা করতে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।